24 ঘন্টা আগেই খালেদা জিয়ার মৃত্যু হয়েছিল। সংবাদ গোপন রেখেছিল তারেক রহমান। আসলে বেগম খালেদা জিয়াকে হত্যা করে এখন মৃত খালেদা জিয়াকে নিয়ে যে নাটক ডেভিল ইউনূস করতেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। মারা গেছেন খালেদা জিয়া, এমন খবর জানাজানি হলে বিএনপির রাজনীতিতে তারেক জিয়া অস্তিত্ব সংকটে পড়বে। তাই তারেক জিয়ার কঠোর নির্দেশের কারণে বিষয়টি নিয়ে এখনো মুখ খুলছে না বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কষ্ট, আমার জীবনটা চলে গেল। আমি ওনাকে যদি একটু দেখতে পারতাম, ওনাকে এই অবস্থা আমি দেখতে পারলাম, আমার তো মনটা ভালো লাগতো। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে। বলা হচ্ছে কমপক্ষে 3 দিন আগে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি তাকে প্রোটোকলের যে গাড়িটা রয়েছে সেই গাড়ি বহরটি কিন্তু ঢুকছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি তাকে বহনকারী গাড়ি বহরটি এবার কেয়ারে। প্রিয় দর্শক, এটা কি শুনছি? আসলে কি খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেলেন? প্রিয় দর্শক, ভিডিওর গুরুত্বপূর্ণ কিছু অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে এবং যে ভিডিওগুলো দেখলে অবশ্যই রীতিমতো অবাক হবেন, শেষে গিয়ে কিন্তু অবশ্যই কাঁদতে বাধ্য হবেন। প্রিয় দর্শক, আমরা কথা বাড়াবো না, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে চলুন, বিস্তারিত দেখে আসি। খালেদা জিয়াকে হত্যা করে এখন মৃত খালেদা জিয়াকে নিয়ে যে নাটক ডেভিল ইউনূস করতেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। আপনারা অনেকে প্রশ্ন, আমি যে বারবার বলতেছি খালেদা জিয়া মৃত। মনে রাখবেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসছিল সর্বপ্রথম, তখন পিজিআর কমান্ডার ছিল আমার নানার আপন চাচাতো ভাই। সুতরাং কোথা থেকে আমি তথ্য পাইলাম বা পাইছি এত সব তো এখন বলা যাবে না রে ভাই। আমি শুধু এতটুকুই বলতে পারি, খালেদা জিয়াকে এই মুহূর্তে ফ্রিজিং করে রাখা হয়েছে এবং ভেন্টিলেটরের মাধ্যমে যে কি বলে বাতাস, এই ভেন্টিলেটরের মাধ্যমে লাশ যাতে যেমন পচবে না গলবে না, এইভাবে 1 মাস 40 দিন পর্যন্ত ভেবে রাখা যাবে। ভেন্টিলেটরের মাধ্যমে ফুসফুস দেখাবে যে শ্বাস নিঃশ্বাস, এটাই মনে রাখবেন। খালেদা জিয়া কিন্তু আসলে ওই রকমের রাজনৈতিক পরিবারের কোনো মেয়ে ছিলেন না, তিনি রাজনৈতিক ছিলেন না। তিনি ক্ষমতা দখলকারী, সেনাবাহিনী মুক্তিযোদ্ধা, হত্যাকারী, খুনি জিয়াউর রহমানের মানে স্ত্রী হিসেবে তিনি রাজনীতিতে আসা এবং তিনি আন্ডার মেট্রিক পাস, তার ছেলে ইন্টার পাস। সুতরাং তাদেরকে মৌলবাদীরা এবং এই চক্রটা ডেভিল ইউনূসের মতো আন্তর্জাতিক সুৎখোর এবং আন্তর্জাতিকের মানে ডেভিল, তারা যেভাবে বুঝবে ওইভাবেই বুঝবে এই পরিবারটা। আপনারা দেখেছেন যে গতকালকে কিন্তু বিএনপির অন্যতম সিনিয়রের নেতা খসরু সাহেব, তাকে কিন্তু তারেক রহমান অনেক বেশি রকমের বিশ্বাস করতেন এবং তাকেই অনেক বড় বড় রকমের দায়িত্ব দিতেন। সে খসরু কিন্তু গতকালকে বলছে দেশে আসা না আসা এটা তারেক রহমানের একান্ত পারিবারিক বিষয়, এটি সে আসলো না আসলো এটা আমাদের কিছু যায় আসে না, এটি কিন্তু গতকালকে তিনি বলেই দিয়েছেন। সুতরাং এখন হচ্ছে খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এটা তো মোছা যাবে না, এটা তো সত্যি কথা। সুতরাং সেই হিসেবে তিনি তো এমনি ভিভিআইপি, তাহলে মৃত্যু হওয়ার পরে, মারা যাওয়ার পরে তাকে ভিভিআইপি ঘোষণা করতে হবে, অতীব গুরুত্বপূর্ণ মানুষ ঘোষণা করে তার জন্য এনএসআই পিজিআর নিয়োগ দিতে হবে। এরে ভাই, এদের বেতনের টাকা কি তোমার ইউনূসের সুদের টাকা থেকে আসে? ইউনূসের অ্যাকাউন্ট থেকে দেয় এদের টাকা, রাষ্ট্রের টাকা। সুতরাং মৃত খালেদাকে নিয়ে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এই যে নাটক করা হচ্ছে, এর পিছনে বিস্তর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। মনে রাখবেন, দেশের বিশ্বব্যাংক থেকে বলা হয়েছে এই যে বর্তমানে বাংলাদেশের ভিতরে 6 কোটি মানুষ অতীব দারিদ্র সীমার নিচে চলে গেছে, কিছুদিনের মধ্যে খাদ্য সংকটে, বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে এই মানুষগুলো, এবং এই দেশের মধ্যে প্রায় 30 লক্ষের অধিক শিশু পুষ্টিহীনতায় ভুগতে যাইতেছে। ঠিক এমন সময় এই ক্লিন্টন পরিবার, ক্লিন্টন ফাউন্ডেশন থেকে পরিচালিত AARI থেকে একটা নিয়ে আসছে যে দেশের 70% জনগণ ডেভিল ইউনূসের শাসনকে নাকি সমর্থন করতেছে। সুতরাং এই ধরনের উদ্ভট তথ্য যে ডেভিল ইউনূস ছড়াইতে পারে, যে সরকার কর্তৃক আসতে পারে, সে যে কোনো ধরনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। জনগণকে আমি বলবো, আওয়ামী লীগের নেতাকর্মী যারা মাঠে রয়েছেন, একটু চোখ কান খোলা রাখবেন, চতুর্দিকে কোথায় কি হয়ে যাচ্ছে। 68,000 গ্রাম জুড়ে যেহেতু আমাদের নেতাকর্মী রয়েছে, আমাদের ভাইরা রয়েছে, দেশপ্রেমিক ভাইরা রয়েছে, চোখ কান খোলা রাখতে হবে। গভীর একটি ষড়যন্ত্রে লিপ্ত হতে যাচ্ছে ডেভিল ইউনূস। সে তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য এমন কোন যেহেতু বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাকেই 1.5 বছরের ব্যবধানে হত্যা করে সেই লাশ নিয়ে যে অপরাজনীতি চলছে এবং ষড়যন্ত্রমূলক যা কিছু করা হচ্ছে, এটি আমি বলতে পারি সে এহেন কোনো অপকর্ম নাই যে অপকর্ম ডেভিল ইউনূস করতে পারে না, যে এমন কোনো জঘন্যতম কাজ নাই যে জঘন্যতম কাজ ডেভিল ইউনূস দ্বারা সংঘটিত হতে পারে না। তার সাথে কিছু তথাকথিত জনতা, তথাকথিত মৌলবাদী যারা রয়েছে, সে সকল মৌলবাদীরা, আপনারা দেখেছেন যেহেতু এই পর্যন্ত থেকে স্ত্রী, স্বামীর সামনে স্ত্রী, ভাইয়ের সামনে বোনকে যেভাবে ধর্ষণ এবং যেভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করে পুড়িয়ে দেওয়া, ঝুলিয়ে দেওয়া, তারা এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম তারা করতে পারে না। সকল ধরনের, যদিও তারা সকল প্রকার অপকর্ম একেবারে করে চলে আসছে এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাকেও সিস্টেম করে আবু সাইদ করে দিয়ে এবং এখন তার লাশ নিয়ে যে নাটকবাজি ভেলকিবাজি চলতেছে, এগুলো দেশের জনগণ বুঝতেছে রে ভাই। আমি বলতেছি হলপ করে,
খালেদা জিয়া মৃত এবং মৃত খালেদা জিয়াকে ভেন্টিলেটরের মাধ্যমে এখন দেখানো হচ্ছে না এখন পর্যন্ত তিনি জীবিত আছেন। আফসোস এবং দুঃখজনক বিষয়, খালেদা জিয়ার আসল জন্ম তারিখের মতো করে তার সঠিক মৃত্যু তারিখটা এদেশের জনগণ এবং এই দলের নেতা কর্মীরাও জানতে পারলো না। আফসোস এই দলের মূর্খ, ধান্দর, ধুন্দর, ভাব সৃষ্টিকারী, সন্ত্রাসী এই দলের ওই সমস্ত নেতা কর্মীদের। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে। বলা হচ্ছে কমপক্ষে 3 দিন আগে মারা গেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। আসলেই কি মারা গেছেন খালেদা জিয়া, নাকি তার মৃত্যু নিয়েও হচ্ছে ভয়ঙ্কর রাজনীতি? বুধবার ডক্টর রিচার্ড বিউলের নেতৃত্বে যুক্তরাজ্যের একটি মেডিকেল প্রতিনিধি দল এভার কেয়ার হাসপাতালের 4র্থ তলার সিসিইউতে প্রবেশ করেন। তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন। হাসপাতালে আসছেন একের পর এক ভিআইপি। একই দিন সন্ধ্যায় হাজির চীনা ডাক্তাররাও। সেদিনও আবার হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টাও। অর্থাৎ বুধবার বেশ ঘটনাবহুল দিনই দেখল এভার কেয়ার হাসপাতাল। খালেদা জিয়া বেঁচে আছেন নাকি মারা গেছেন এই নিয়ে কানাঘুষা চলছে বেশ কয়েকদিন ধরেই। দলটির কেউ কেউ আগেও বলেছিলেন ম্যাডামের অবস্থা ক্রিটিক্যাল, তাই বলে কি এমনটা বলে দেওয়া সম্ভব খালেদা জিয়া মারা গেছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা কেন ছড়িয়ে যাচ্ছে বা ছড়ানো হচ্ছে, নাকি এর পেছনে চলছে কঠিন রাজনীতি? যাই হোক, খালেদা জিয়ার মারা যাওয়া কি আসলেই খুব জরুরি কারোর জন্য? চলুন জেনে নেই খালেদা জিয়া মারা গেলে লাভ কার আর ক্ষতিটাই বা কার। খালেদা জিয়ার অসুস্থতা বা মৃত্যু নিয়ে তৈরি হওয়া এই ধোঁয়াশা কেবল একটি পরিবারের ব্যক্তিগত শোকের মধ্যে থাকছে না। বিশেষত জাতীয় নির্বাচনের ঠিক আগে দেশের প্রধান একটি রাজনৈতিক দলের প্রধানের শারীরিক অবস্থা নিয়ে এই ধরনের আলোচনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলছে। মৃত্যু হলে লাভ ক্ষতির অঙ্ক কষছে কারা? বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলটির ঐতিহ্য, অনুপ্রেরণা ও ঐক্যের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নেতাকর্মীদের কাছে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। তার মতো একজন ক্যারিশম্যাটিক এবং সর্বজনীন নেতার আপসিক প্রস্থান দলের ভেতরে ক্ষমতার ভারসাম্যের বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বর্তমানে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করলেও নেত্রীর মৃত্যু হলে অভ্যন্তরীণ কোন্দল বা নেতৃত্ব নিয়ে প্রশ্ন দেখা দেয়া অস্বাভাবিক নয়। এমন অবস্থায় বিএনপির নেতৃত্ব এবং সাংগঠনিকভাবে দুর্বল হলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এই সুযোগে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে, যা দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা ও ক্ষমতার ভারসাম্যের উপর বড় প্রভাব ফেলবে। অন্যদিকে অনেকের মতে খালেদা জিয়ার মৃত্যু হলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি বা অন্যান্য ছোট দলগুলো। বিএনপি দীর্ঘদিন ধরে জামায়াতের প্রধান রাজনৈতিক আশ্রয়স্থল হিসেবে কাজ করছে, কিন্তু সেই জামায়াত আর সেই জামায়াত নেই। তারা এখন বিএনপিকেও টেক্কা দিচ্ছে। জরিপ যা বলছে রীতিমতো ঘাম ছুটে যাওয়ার কথা বিএনপির। এরই মধ্যে যদি খালেদা জিয়া মারা যান তাহলে বিএনপির আত্মবিশ্বাস নিশ্চিতভাবে কমবে। অনেকেই খালেদা জিয়াকে পছন্দ করলেও তারেক রহমানকে পছন্দ নাও করতে পারেন। অর্থাৎ খালেদা জিয়া না থাকলে সেই ভোটটি চলে যেতে পারে জামায়াতের ঘরে। নির্বাচন সন্নিকটে থাকায় দলটির মাথা মারা গেলে বিএনপি তাপ হারাবে। ফলে জামায়াত বা অন্যান্য ছোট ইসলামী বা জাতীয়তাবাদী দলগুলো জোটের রাজনীতিতে নিজের গুরুত্ব বাড়ানোর সুযোগ পাবে। তারা বড় দলগুলোর সঙ্গে নতুন করে দর কষাকষির সুযোগ তৈরি করবে, যেখানে এতদিন বিএনপি ছিল একক কেন্দ্রবিন্দু। কেন মৃত হলেও দেখানো যাবে না নির্বাচনের আগে? বাজারে জনপ্রিয় মত ঘুরছে যে নির্বাচনের আগে এই মৃত্যু সংবাদ নিশ্চিত করা যাবে না। এর পেছনে রয়েছে কৌশলগত ও সুদূর প্রসারী রাজনৈতিক কারণ। খালেদা জিয়া বর্তমানে কেবল একজন নেত্রী নন, তিনি গণতন্ত্র ও সংগ্রামের এক মূর্ত প্রতীক। এই প্রতীকের অনুপস্থিতি দলের কর্মীদের মনোবল ভেঙে দিতে পারে, বিশেষ করে যখন দলটি কঠিন আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রতীককে বাঁচিয়ে রাখা মানে দলের কর্মীদেরকে এক শক্তিশালী মানসিক নির্ভরতা দেয়া। বর্তমানে তার অসুস্থতা নিয়ে যে সহানুভূতি তৈরি হয়েছে তা বিএনপিকে একটি রাজনৈতিক সুবিধা দিচ্ছে। এই সহানুভূতিকে কাজে লাগিয়ে নির্বাচনের মাঠে সুবিধা নিতে চাইলে প্রতীককে জীবিত রাখতে হবে। মৃত্যু সংবাদ নির্বাচনের আগে চলে আসলে সেই সহানুভূতির স্রোত অন্যদিকে ঘুরে যেতে পারে। তদন্ত সংস্থার যিনি প্রধান, তদন্ত সংস্থার প্রধান জনাব ফজলুর রহমান সাহেব, তিনি শুরু থেকেই একটা মানে তার বিষয়টা আমি তার ব্যাপারে তার সাথে সহকর্মীদের কাছ থেকে যেটা শোনা, যে তিনি প্রচন্ড রকমের শেখ মুজিবের চাইতেও বেশি তিনি আওয়ামী লীগ ঘেঁষা। আবার তার ভিতরে কিছু নীতি নৈতিকতাও আছে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তিনি একদম কোনোভাবেই ছাড় দিতে চান না। এই তদন্ত রিপোর্টটাতে দলগতভাবে আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে, অর্থাৎ এই দলের প্রধান সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার নাম এসেছে, যে কারণে আওয়ামী লীগ ব্যান হওয়া বা বাংলাদেশে তাদের বিচার হওয়া, তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য পিলখানা হত্যাকাণ্ডই যথেষ্ট। এটার বিচার যদি হয় সেটাই যথেষ্ট। তো সেটা করতে গিয়ে জনাব
ফজলুর রহমান সাহেব যেটা করেছেন, তিনি বলেছেন যে কমিশনের যে রিপোর্ট পেশ হবে সেখানে যেহেতু আওয়ামী লীগের বিষয়টা আসবে, 2 লাইন জামাতের বিরুদ্ধেও লিখে দেওয়ার জন্য, যে জামাত এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল, এটা কোনো একটা ইয়েতে জামাতকেও করে দেওয়া। উনি প্রচন্ড রকমের জামাত বিদ্বেষী, প্রচন্ড রকমের, এবং প্রচন্ড আওয়ামী লীগ প্রেমী। উনি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন, সেই ভালোবাসা তিনি এখনো পর্যন্ত ছাড়তে পারেননি। তবে যেটা আমি বললাম যে তার ভিতরে কিছু নীতি নৈতিকতার ব্যাপার আছে। ফজলুর রহমান, আপনাকে যেটা বলতে চাই যে এই কমিশনের রিপোর্ট আপনার জীবনের হয়তো সব শেষ সুযোগ, এই বাংলাদেশকে আপনি ভারতের বিরুদ্ধে ভারতের যেই দখলদারিত্ব সেটা থেকে মুক্ত করার একটা সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন। এই সুযোগ যদি আপনি কাজে না লাগিয়ে আপনি কোনো ধরনের অপরাধীদের সাথে যোগসাজশ করে তারপরে কোনো কিছু করার চেষ্টা করেন, সেটার জন্য আপনাকে সারা জীবন আপনার মান সম্মান প্রশ্নে আপনাকে পোহাতে হবে। যাই হোক, আমরা পিলখানা হত্যাকাণ্ডের যেই ঘটনা, সেটা আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে একটা কথা বলছিলাম। আমি তখন যখন 1 বছর আগে হবে, সোহেল তাজের ব্যাপারে কিছু জিনিস আমি চেয়েছিলাম উপস্থাপন করতে। তবে ওই সময় একজন বিশেষ ব্যক্তিত্ব, তার পরামর্শক্রমে তিনি বললেন যে ইলিয়াস, এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলার দরকার নাই, আমরা এটা পরে রিপোর্ট প্রকাশ হোক তারপরেই করব। তো তাদের কাছে আমার যেটা অনুরোধ ছিল যে তাহলে সোহেল তাজ যেন কোনোভাবে দেশ থেকে বের হয়ে কোথাও পালাতে না পারে, এটা নিশ্চিত করা। যাই হোক, সোহেল তাজ এই মুহূর্তে দেশে আছেন এবং আমার বিশ্বাস যে তিনি যে কোনো সময় গ্রেপ্তার হবেন। গ্রেপ্তার হওয়ার যে কারণ সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। আমি পিলখানা হত্যাকাণ্ডের যেই রিপোর্টের একাংশ আজকে প্রচার করার আপনাদেরকে গত পরশুদিন কথা দিয়েছিলাম। আমি বলেছিলাম যে সরকার যদি নিজে থেকে এটা না করে, প্রচার না করে, সেই ক্ষেত্রে আমি এটার একটা অংশ প্রকাশ করব। এটা সরকারের বিরুদ্ধে কোনো কাজ করছি বিষয়টা এরকম, এটার জন্য না। আমি যেটা মনে করি যে এটা সরকারেরও উচিত এটা দ্রুতই করা, কারণ অনেকে পালিয়ে যেতে পারে। আমি মূলত সরকারকে সহায়তা করার উদ্দেশ্যেই এই রিপোর্টের কিছু অংশ আপনাদেরকে দেখাইতে চাই। সেখানে মূলত এই নাম কি, সোহেল তাজকে মূলত যেই বিষয়গুলোতে তার সম্পৃক্ততা পাওয়া গেছে, আমি আজকের প্রথম পর্বে মূলত সেই বিষয়গুলো নিয়ে আসবো। ওকে, আমি মূলত সেই বিষয়গুলো নিয়ে আসবো। আমার আচ্ছা, প্রথমে এটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 2টি গাড়ি পিলখানায় এসে বিডিআর সৈনিকদের জন্য বরাদ্দকৃত ইউনিফর্মের 9 থাম কাপড় নিয়ে যায়। এরকম একটি ঘটনা নিয়ে ভান্ডারের সুবেদার ইসহাককে জিজ্ঞেস করে কাপড় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তিনি জানান এসব কাপড় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সুবেদার ইসহাক তাকে বলেন, বাবারে উপরের দিকে তাকাও না, নিচের দিকে তাকাও। আচ্ছা, এরপরে হচ্ছে বিডিআর সদর দপ্তরে নিয়োজিত দর্জি আসিফুর রহমানকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে যান। আচ্ছা, তার শরীরে মাপ নিয়ে আসেন। সোহেল তাজ এবং সোহেল তাজের ইউনিফর্ম বানানোর জন্য সদর রাইফেল ব্যাটালিয়নের মেজর মুস্তাক তাকে নির্দেশ দেন। ইউনিফর্মের জন্য মাপ নিতে বিডিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিডি তৌহিদ আকাশকে সোহেল তাজের অফিসে নিয়ে যান। আচ্ছা, এরপর হচ্ছে সোহেল তাজের শরীরে মাপ নিয়ে তার কিছুদিন পরে তিনি ইউনিফর্ম তৈরি করে সোহেল তাজের অফিসে পৌঁছে দেন। তবে ইউনিফর্ম এর কোনো র্যাঙ্ক লাগানো হয়নি, কিছু ডিপ সাইন ছিল। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ প্যারেড দেখতে আসবেন বলে তার নিজের জন্য একটি ইউনিফর্ম বানাচ্ছেন। যেমন অভূতপূর্ব ঘটনা অন্যান্য অফিসাররা জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে এবং তারা অনেকেই ইউনিফর্মটি দেখেন। সোহেল তাজ এবং শেখ সেলিমের উপস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার 24 জনের একটি কিলার গ্রুপের সাথে বৈঠক হয়। এটা হচ্ছে আমাদের প্রিয় সোহেল তাজ ওরফে বডি সোহেল। এই বডি সোহেল এইভাবেই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছিল এবং আরো কিছু বিষয় এসছে যেটা আমি আংশিক অংশই করলাম। সোহেল তাজ বলেছিলেন, হত্যাকাণ্ড ঘটনার পরেও তিনি বলেছিলেন যে বন্ধু প্রতিম দেশের সহায়তায় বিডিআরকে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছিলেন এবং তৎকালীন সময়ে যুগান্তর পত্রিকায় একটা কলাম তিনি লিখেছিলেন যে একবিংশ শতাব্দীতে যাতে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী গড়ে তোলা যায় সে লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। বিডিআরকে পুনর্গঠন করে তাদের প্রশিক্ষণের উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলোর সহায়তা নেওয়া যেতে পারে। তিনি বলেন, বন্ধু প্রতিম দেশের সহায়তা নিতে কোনো সমস্যা নেই। 6 মে 2009 সালে যুগান্তর পত্রিকায় তিনি কলাম লেখেন, এই বক্তব্য দেন। আচ্ছা,
একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে শেখ মুজিব মারা যাওয়ার আগে ঠিক ওই সময়টাতে আপনারা জানেন যে সোহেল তাজের বাবাকে মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার করা হয়েছিল, পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। মূলত তিনি পদত্যাগ করেন, কিন্তু পদত্যাগ করাটা তার মানে না করার কোনো অপশন তার হাতে ছিল না। যাই হোক, তো সেই সোহেল তাজের বাবাকে কিন্তু শেখ মুজিব মৃত্যুর আগ দিন পর্যন্ত তাকে কিন্তু গৃহবন্দী এবং তার বাড়ির আশপাশে গোয়েন্দা সংস্থার লোকজন দিয়ে তাকে আটকে রাখা হতো। তার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থাদের কাদের কখন বৈঠক হয়, কি হয়, এই বিষয়গুলো নিয়ে তাদের আলাপ হতো। আচ্ছা, এই কথাগুলো কিন্তু আমার মুখের কথা না, এটা তাজউদ্দিন আহমেদ, নেতা ও পিতা, এই বইয়ের তার নিজের মেয়ে এই কথাগুলো লিখেছেন। এটা আপনার এই বই পড়লে আমার যে কথাগুলো বললাম সেটা কোট আনকোট পেয়ে যাবেন। সেই ধারাবাহিকতায় সোহেল তাজ সেই রয়ের হয়ে কাজ করেন। এরা প্রত্যেকভাবে রক্তের মধ্যে ভারতীয়দের সাথে এদের সম্পর্ক আছে। এদের পরিবারে ডিএনএ টেস্ট করলে ওদের কিছু বাবা টাবা এদেরকে ভারতে খুঁজেও পাওয়া যেতে পারে, কারণ যুদ্ধের সময় যারা ওই পারে গিয়ে এই করে আসছে তাদের অনেকেরই দাদাদের সাথে প্রেম টেম হয়েছে, ওইখানে খেলাধুলা করে তারপরে বাচ্চা নিয়ে এসে তারাই বাংলাদেশে এসে এই যে ছাত্রলীগ যুবলীগ দেখেন, এগুলি বেশিরভাগ ওইখান থেকে পয়দা হওয়া। অনেকে দেখবেন আওয়ামী লীগের প্রতি বিশাল 32 নম্বর বিশাল ব্যাপার, এখানে বসে না কি হয়েছে 32 নম্বরে বসে শেখ হাসিনা এই জিয়াউর রহমানকে মারার পরিকল্পনা করেছে, 32 নম্বরে বসে বাকশাল গঠন হয়েছে। সো এইসব বিষয়গুলো নিয়ে তারা আমাদের নানানভাবে বুঝাইতে চেষ্টা করেন যে আওয়ামী লীগ এই দেশের বিশাল আকারে কিছু। আজকে যখন কথা বলছে, আজকেও এই উত্তরবঙ্গে বিএসএফ গুলি করে একজন মেরেছে, এগুলি গায়ে লাগে না? গায়ে খালি লাগে হচ্ছে ওনাদের বিশাল আকারের মানে প্রেম ভালোবাসা ভারতের জন্য। পাকিস্তান ওনাদেরকে কিছু করে গিয়েছে, সেটা নিয়ে এখনো পড়ে আছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে রিপোর্টের আরো কিছু অংশ আপনাদেরকে আমি একটু করব। পিলখানা হত্যাকাণ্ডের সূচনাটা আসলে কিভাবে হয়েছিল সেটা এই প্রতিবেদনে সুন্দরভাবে বলা হয়েছে। আচ্ছা, আমি বেশ কিছুদিন ধরে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর কিছু অফিসারের বিরুদ্ধে ব্যাপক সরব এবং কথাবার্তা বলি। আমি কিন্তু মানে আপনাদেরকে হয়তো সরাসরি বলি নাই যে এখানে কি কি হচ্ছে, বাট তার অনেক তথ্য আমার কাছে আসছিল, যেই প্রেক্ষিতে আমি কথাগুলো বলছিলাম। আচ্ছা, এখানে দেখেন বিডিআর এর যাকে আমরা শহীদ বলি, আল্লাহ ওনাকে শহীদ হিসেবেই মেনে নিক, যত কিছুই হোক, ওনার ভিতরে ভারত বিরোধিতা ছিল, এই যে মেজর জেনারেল শাকিল। কিন্তু তিনি একজন চোরও ছিলেন, যিনি বিডিআর এর ডিজি মারা গিয়েছেন 57 অফিসারের মধ্যে একজন। আমার কথা না, আমি রিপোর্টের কথা আপনাদেরকে বলছি। আচ্ছা, 15 মার্চ 2007 তারিখ হতে 28 সেপ্টেম্বর 2008 তারিখ পর্যন্ত বিডিআর তত্ত্বাবধানে অপারেশন ডাল ভাত কর্মসূচি পরিচালিত হয়, যেখানে ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন মূলত মেজর জেনারেল শাকিল এবং কর্নেল মুজিব। তারা ডাল ভাত প্রকল্পের ব্যাপক অনিয়ম করেন। আমি কিন্তু আপনাদেরকে রিপোর্ট শোনাচ্ছি। আমদানিকৃত নিম্নমানের ভোজ্য তেল উচ্চ দামে বিক্রি করা, চীন থেকে আমদানি করা নিম্নমানের দুধ সৈনিকদের মধ্যে বিতরণ করা বিডিআর সদস্যদের ভীষণভাবে ক্ষুব্ধ করে তোলে। ব্যানারে নিম্ন প্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বসাধারণের ক্রয়সীমার মধ্যে রাখার লক্ষ্যে সারা দেশে 100টি বিডিআর শপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সবগুলো পরিচালনার দায়িত্ব লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ এর উপর ন্যস্ত হয়, যিনি পত্রিকায় প্রদত্ত বিজ্ঞাপন ছাড়া সরাসরি আবেদনের প্রেক্ষিতে নির্মল উদ্যোগের পরিচালনার দায়িত্ব পান। প্রাথমিক পর্যায়ে 15 মার্চ 2007 হতে ডাল ভাত কার্যক্রমে বিডিআর কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় আনুমানিক 20 কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে 1 জুলাই 2007 পর্যন্ত অপারেশন ডাল ভাত পরিচালনা করা হয়। পরবর্তীতে সরকার কর্তৃক প্রদানকৃত আনুমানিক 354 কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে এই অপারেশন পরিচালনা করা হয়। পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট নীতিমালা এবং সুষ্ঠু মনিটরিং এর অভাবে বিভিন্ন অনিয়মের সৃষ্টি হয়। আচ্ছা, মূলত এই হচ্ছে শুরু। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ভারতীয়রা আমাদের দেশে যখন অপারেশন করে, অনেক অপারেশন আছে যেগুলো কিনা নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে তারপরে তারা করে, কিন্তু এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই এত বড় অপারেশন, যেটা কিনা সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থার ট্রেন্ড কিলার যারা এসেছিলেন তারা সেখানে হত্যাকাণ্ডে অংশ নেন। তো এই ঘটনাটি যে ঘটানো হলো, এটি ঘটনা ঘটানোর সুযোগ কিভাবে পেল? আমাদেরও তো গোয়েন্দা সংস্থা আছে, তাই না? সেই গোয়েন্দা সংস্থাও তো নিশ্চয়ই রিপোর্ট দিয়েছেন যে এই হচ্ছে, এখানে কিছু একটা হতে যাচ্ছে। সেই রিপোর্ট মানা হয় নাই কেন? এখন আপনার আর্মির যেসব সিনিয়র অফিসার, সেই অফিসারদের ভেতরেই কয়েকজন ছিল, যেমন 46 ব্রিগেড, 13 ব্রিগেড, 30 ব্রিগেড, এরকম কয়েকটা ব্রিগেড, তারা সরাসরি ব্রিগেড কমান্ডাররা এটার সাথে জড়িত ছিল। এর মধ্যে আপনারা শামসের নাম বহুল আলোচিত প্রচারিত একটা নাম, সে নিজে সরাসরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল। এবং কর্নেল মুজিব, যিনি মারা গিয়েছেন, যার কথা একটু আগে বললাম, চোর শাকিল চোরের সাথে আমি 2 দিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেখানে লিখেছিলাম গমচোর শাকিল। গমচোর শাকিল কেন বলেছিলাম সেটা আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ডক্টর ইউনূস, অ্যাডভোকেট তাজুল ইসলামদের নজিরবিহীন সফলতা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আসলে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।